হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর একটি ইম্পর্টেন্ট কবিতা পড়তে চলেছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার র্যাবো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার র্যাবো একটি গুরুত্বপূর্ণ কবিতা, কারণ এটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম। র্যাবো একজন ফরাসি কবি। তার ফরাসি একটি কবিতা ইংরেজিতে অনুবাদ করা হয়, যার নামই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো র্যাবো নিজে ছিলেন যোদ্ধা এবং যুদ্ধের সরাসরি অভিজ্ঞতা তার রয়েছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় তিনি যুদ্ধের ব্যর্থতাকে দেখিয়েছেন এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1870 কিংবা 1877, সঠিক সময় জানা যায় না। তবুও 1870কেই সবাই বলেন যে 1870ই সম্ভবত অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বা ফরাসি কবিতাটি প্রকাশ হয়েছিল। তিনি এই কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন, অর্থাৎ যে ভার্সের নির্দিষ্ট কোনো ছন্দ নেই। তিনি ইতালীয় যে ফরম্যাট রয়েছে সনেট লেখার, পেত্রার্কীয় যে ফরম্যাট, অর্থাৎ 8 ও 6, প্রথম 8টি লাইনকে অষ্টক বলা হয়, তারপরে 6টি লাইনকে ষষ্ঠক বলা হয়, সেই ফরম্যাটেই এই কবিতা লিখেছেন। অর্থাৎ 4 + 4 8, সেটাকে অষ্টক বলা হচ্ছে, তারপরে 3 + 3 6, সেটাকে বলা হচ্ছে ষষ্ঠক। অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটি সনেট। এই কবিতায় র্যাবো যুদ্ধের বিরোধিতা করে লিখেছেন এবং যুদ্ধের যে ফিউটিলিটি, যুদ্ধের যে ব্যর্থতা, সেটাকে তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করেছেন? একটি শান্ত স্নিগ্ধ পরিবেশের মাধ্যমে তিনি সৌন্দর্যের প্রকাশের মাধ্যমে যুদ্ধের ব্যর্থতাকে তুলে ধরেছেন। তো চলো শুরু করা যাক অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার র্যাবো। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays fill the hollow full of light. অর্থাৎ প্রথম 4 লাইন আমরা কি দেখতে পাচ্ছি? A small green valley, একটা উপত্যকা রয়েছে, সবুজ উপত্যকা, ছোট্ট। Where a slow stream flows, খুব ধীর গতিতে একটা স্ট্রিম, ঝর্ণা বয়ে চলেছে, অর্থাৎ একটি শান্ত নদী বয়ে চলেছে। and leaves long strands of silver on the bright, যেন দীর্ঘ একটি রূপালী রেখা। ওকে, তো বলছে যে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি শান্ত নদী বয়ে চলেছে, যেন দীর্ঘ একটা রূপালী রেখা। on the bright grass, উজ্জ্বল ঘাসে, অর্থাৎ সূর্যের আলো পড়লে জলের মধ্যে তখন তাকে রূপালী দেখায়। তাই এখানে কবি বলছেন যে leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, পাহাড়ের শীর্ষ থেকে, অর্থাৎ মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে নেমে আসছে সূর্যের ধারার মতো। কি নেমে আসছে? the field the hollow full of light. From the mountain top stream the sun's rays, পাহাড়ের উপর থেকে নেমে আসছে সূর্যের আলো, যেমন ভাবে পাহাড়ের উপর থেকে নদী নেমে আসে ওই রকম ভাবে। they fill the hollow full of light, তারা শূন্য স্থানটাকে পুরো ঢেকে দিচ্ছে লাইট দিয়ে। অর্থাৎ ভ্যালি কাকে বলে? দুটো পাহাড়ের মাঝখানে যে শূন্য স্থান বা ফাঁকা স্থান বিয়াকৃতির, তাকে আমরা ভ্যালি বলি। তো ভ্যালির যে হলো প্লেসটা রয়েছে, সেই হলো প্লেসটা কবি ইমাজিন করছেন যে সূর্যের আলোটা সেখানে এসে পড়ছে এবং ফাঁকা স্থানটাকে কভার করে দিচ্ছে। ইমাজিনেশনটা ভাবো। তিনি ভাবছেন একটা পাহাড়ের উপর থেকে যেভাবে স্ট্রিম নামে, ঝর্ণা নামে, সেইভাবেই সূর্যের আলোটা নামছে এবং ভ্যালিটাকে আলোকিত করছে। A soldier, very young, lied open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. Very important lines. এই চারটা লাইন very important. A soldier, একটা সৈনিক, very young, খুবই অল্প বয়স্ক, lies open-mouthed, সে শুয়ে রয়েছে তার মুখটা হাঁ করে। অর্থাৎ একটি সোলজার, সৈনিক, সে শুয়ে রয়েছে
তার মুখটাকে খুলে। A pillow made of fern beneath his head. ফার্ন যে গাছ হয় ফার্ন, তো ফার্ন গাছ কি করছে, তার মাথার নিচে ফার্ন গাছ আছে, তার মানে সে শুয়ে আছে সেই ভ্যালিতে। তো একটি সোলজার সেই উপত্যকাতে শুয়ে রয়েছে এবং কবি বলছেন যে আ পিলো, একটা বালিশ, যে বালিশটা তৈরি ফার্ন গাছ দিয়ে। তার মানে ফার্ন গাছের উপরে সেই সোলজারটি শুয়ে আছেন এবং কবি কল্পনা করছেন যে ফার্ন গাছগুলো যেন একটা বালিশের মতো। অ্যাসলিপ, সে ঘুমাচ্ছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে ঘুমন্ত, যেন ঝোপঝাড়ে পূর্ণ তার বিস্তৃত দেহটি। মানে এখানে কবি দেখছেন যে স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড়, ঝোপঝাড়ের মধ্যে সে যেন ঘুমিয়ে রয়েছে সেই সোলজারটি। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, পেল মানে বিবর্ণ, পেল ইন হিজ ওয়ার্ম অর্থাৎ ঈষৎ বিবর্ণ বা বর্ণহীন, সূর্যসিক্ত সে হয়ে রয়েছে ওখানে। সানসোকড মানে পুরো উপত্যকাটা সূর্যের আলোয় ভেসে যাচ্ছে এবং সেই সোলজারটা সেই উপত্যকাতেই শুয়ে রয়েছে, তার উপরেও সূর্যের আলো এসে পড়েছে। তাই কবি বলছেন যে সানসোকড বেড, সে তো সেই ফার্ন গাছের একটা বালিশ কবি কল্পনা করছেন, ফার্ন গাছ রয়েছে তার মাথার নিচে এবং সেই সোলজারটি ঝোপঝাড়ের মধ্যে শুয়ে আছে। তাই কবি কল্পনা করছেন যে সানসোকড বেড অর্থাৎ পুরো জায়গাটি সূর্যের আলোয় সিক্ত এবং তাকে কিরকম দেখাচ্ছে, পেল, বিবর্ণ। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, গ্রিন কেন বলছেন, অর্থাৎ গাছপালা রয়েছে সেখানে, ভ্যালিটার মধ্যে গাছপালা রয়েছে তাই সেটা গ্রিন। পেল কেন বলছেন, পেল ইন হিজ ওয়ার্ম, তাকে এইসব বর্ণহীন দেখাচ্ছে, কেন আমরা জানি না এখনো, আমরা পরে জানবো। তো পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড অর্থাৎ সূর্যের আলো এসে জায়গাটাকে ওয়ার্ম করে দিয়েছে, গরম করে দিয়েছে একটু। His feet among the flowers, his lips, his smile is like an infant's, gentle without guile. His feet among the flowers, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে। His lips, সে ঘুমোচ্ছে। His smile is like an infant's, তার হাসিটা যেন একটা শিশুর মতো নিষ্পাপ। ইনফ্যান্ট মানে সদ্যজাত শিশু, তো শিশুর মতোই নিষ্পাপ তার হাসি। জেন্টেল, শান্ত। উইদাউট গাইল, যার মধ্যে কোনো ভান নেই, ভানহীন, কপটতাহীন একটা হাসি, নিষ্পাপ হাসি। আ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি বলছেন, আর্থার অ্যাবো লিখছেন যে আ নেচার, আহ প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, ওকে একটু গরম রাখো, হি মে ক্যাচ কোল্ড, না হলে ও ঠান্ডা লেগে যাবে। প্রত্যেকটি সৈনিক ভ্যালির মধ্যে পড়ে রয়েছেন, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে, তা সে আগাছার মধ্যে শুয়ে রয়েছে, মাথার কাছে ফার্ন গাছ বালিশের মতো। কবি বলছেন সূর্যের আলো তার গায়ে এসে পড়েছে, তিনি প্রকৃতিকে বলছেন তাকে গরম রাখতে, না হলে তার ঠান্ডা লেগে যাবে। The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast. At peace, in his side there are two red holes. কবিতার শেষ 3 লাইনে কবি বলছেন the humming insects অর্থাৎ গুঞ্জনরত যে পতঙ্গরা, don't disturb his rest অর্থাৎ সেই সৈনিকটির বিশ্রামকে তারা ব্যাঘাত ঘটাতে পারছেন না। গুঞ্জনরত পতঙ্গরা সেই সৈনিকটির বিশ্রামে বা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারছে না। He sleeps in sunlight, সে সূর্যের আলোয় তখনও ঘুমোচ্ছে। One hand on his breast, তার একটা হাত বুকের কাছে রাখা। At peace, শান্তিতে। In his side there are two red holes, এবং
ভালো করে দেখলে বোঝা যাবে তার দেহের একদিকে রয়েছে দুটো লাল গর্ত, অর্থাৎ ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তার শরীরের একদিকে রয়েছে দুটো লাল গর্ত। অর্থাৎ এই দুটো লাল গর্ত কিসের আমাদের আর বুঝতে দেরি নেই। এই দুটো লাল গর্ত যুদ্ধক্ষেত্রে লাগা গুলির। অর্থাৎ সৈনিকটি প্রথমে ভেবেছেন কবি যে ঘুমাচ্ছে, তারপর যখন কাছে গেলেন তিনি বুঝলেন না, সে চিরনিদ্রায় ঘুমাচ্ছে। তার একটা হাত রাখা আছে বুকের কাছে, তার মুখটা অল্প হাঁ করা, সে অল্প অল্প হাসছে নিষ্পাপ শিশুর মতো। বনের মধ্যে পড়ে রয়েছে, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে, এবং সে এই মেটেরিয়াল লাইফ ত্যাগ করে চলে গেছে। অর্থাৎ এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে দিয়ে র্যাবো সার্কাস্টিক্যালি দেখিয়েছেন যে যুদ্ধের নিষ্ফলতা কি, যুদ্ধের ক্রুয়েলটি কি। যুদ্ধ শুধুমাত্র হত্যাই নিয়ে আসে, মৃত্যু নিয়ে আসে। যুদ্ধের বীভৎসতা দিয়ে তিনি এটা বোঝাননি, বুঝিয়েছেন সৌন্দর্য প্রকাশের মধ্যে দিয়ে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কবি খুব সুন্দরভাবে ভ্যালি বা উপত্যকাটিকে বর্ণনা করেছেন, নেচারকে বর্ণনা করেছেন, এবং সেগুলোই কন্ট্রাস্টিং চেহারা নিয়েছে। পাহাড়ি নদীর উচ্ছলতা, তার সাথে সেই নিথর সৈনিকের দেহ, কন্ট্রাস্টিং। সেই সৈনিকের হাসির সাথে শিশুটির হাসি, কন্ট্রাস্টিং। তো এই কবিতার মধ্যে দিয়ে আর্থার র্যাবো একটি যুদ্ধবিরোধী বার্তা দিতে চেয়েছেন। তাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এইচএস এর জন্য প্রিপেয়ার হচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলে এমসিকিউ, এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন পাবে। আমাদের ওয়েবসাইট www.mypathshala.in। তোমরা অবশ্যই আমাদেরকে ফলো করো এবং কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।